ফারহা ভালোই বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ফারদিন এত সহজে কান্না করার মানুষই না। তবুও এই মুহূর্তে ফারদিনকে কিছু বলাটা ঠিক মনে করছে না সে। তখনই আবরার তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাকিরা আইরিনকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে হাঁটা ধরলো। আবার কেউ গেটের কাছে দাঁড়িয়ে এখনো তাকিয়ে আছে। আবরারের সামনে ফারদিন সম্পূর্ণই স্বাভাবিক, যেন কিছুই হয়নি তার। আবরারের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা দোস্ত, ফারহাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বুঝিসই তো বাবা মা তাকে নিয়ে কেমন টেনশন করবে। আবরারের মনটা আজ খুবই বিষণ্ণ। একমাত্র বোনটাকেও বিদায় দিয়ে দিয়েছে আজ। বাসাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আজ থেকে। এসব চিন্তাভাবনা তার মনকে আরো বিষণ্ণ করে তুলেছে। আবরারের দিকে চেয়ে বলল, এখনই চলে যাবি? আজকে থেকে যা, মনটা খুবই বিষণ্ণ আমার। তোর সাথে থাকলেও মনটা কিছুটা ভালো হবে আমার। তাছাড়া ফারহাও তো আইরিনের মতো আমার বোনই। তোরা থাকলে মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো। আবরার আর ফারদিন সেই ছোট্টবেলার বন্ধু, কখনো কারো কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ এখানে একটুও মন টিকছে না ফারদিনের, অস্থির লাগছে খুব তাকে। একটা শ্বাস নিয়ে আবরারকে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে। আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বুঝাতে হয়েছে তাদের। জানিসই তো আমার একটাই বোন। বাবা মা কখনো তাদের একমাত্র মেয়েকে চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে থাকে মেয়ের জন্য। চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝিসই তো বাবা মায়ের মন। আবরার একটু হাসি রেখে টানার চেষ্টা করে বলল, আচ্ছা তাহলে ফারহাকে পৌঁছে দিয়ে তুই আবার এখানে আসিস। হ্যাঁ, আমি সন্ধ্যার আগেই তোর কাছে আসছি। আবরার একটু হেসে বলল, আচ্ছা। ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ফারহা এত কথা বললেও ফারদিন নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটা লম্বা হয়ে শুয়ে রইল ফারহা। হিসেব মেলানোর চেষ্টা করছে। প্রথমত সাদাফের সাথে প্রায় 1 বছর পর দেখা, তাও কি বিশ্রী ভাবে। ভাবতেই ছিসূচক শব্দ বুক দিয়ে বেরিয়ে আসে। দ্বিতীয়ত ফারদিন ভাই কখনো এমন আচরণ করে না। আর ফারদিনকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখেনি ফারহা। কিছু কারণ তো নিশ্চয়ই আছে, যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষে কালকে আবরারের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢুকায় আবরারের কড়া বকাবকির মাঝেও একটা মায়াময় দৃষ্টি দেখেছে সে। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে মেহেদি লাগিয়ে দেওয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজন একা কথা বলা, সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। সন্ধ্যার সময় মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পাচ্ছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকধুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয়ে বুকটা টিপটিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের একপাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আজকালকার মেয়েগুলো বড় হওয়ার পর তাদের বিয়ে না দিলে এমন কাণ্ড করে বসে। মেয়ে উপযুক্ত হয়েছে, তাহলে তাদের বাসায় রাখবে কেন? পরে বাবা মাকে নিজে থেকে কিছু বলতে পারে না। কোনো ছেলের হাত ধরে ভেগে গিয়ে বংশের মুখে চুনকালি মাখে। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আরে খুঁজতে খুঁজতে পরে ওই ছেলেটার সাথে একটা হোটেলে হাতে নাতে ধরেছে। চাচির কথা থামিয়ে ফারহার মা তাকে বলে, তুই চলে যাও ফারহা, বড়দের কথার মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় ফারহার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে যায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। বিষয়টা বুঝবেন ভাবি, ফারহা এখন বড় হয়েছে, বিয়েরও সময় ঘনিয়ে এসেছে তার। এই বয়সে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। বিয়ে না দিলে পরে দেখবেন সেও অন্য কারোর সাথে চলে যাচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গিবত গাইছেন, কিছু বলিনি, কিন্তু শেষে আমার মেয়েকে নিয়ে যে বাড়তি 2-3 লাইন অ্যাড করলেন, এগুলো আর কখনো বলার চেষ্টা করবেন না। বিশেষ করে আমার সামনে কখনোই বলবেন না। চাচি নির্লজ্জের মতো আবার বলল, আরে ভাইজান, তানিয়ার মাও একই কথা বলেছিল। এখন ঠিকই তো মেয়ে এমন কাণ্ড করেই বসেছে। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনোই আমাদের কথার বাইরে যায়নি, আর কখনো যাবেও না। এর মাঝে মা পোড়ন কেটে বলল, আর ফারহা কখনো এমন কাজ করলে তাকে মেয়ে হিসেবে স্বীকারই করব না আমরা, ত্যায্য মেয়ে করে দিব, তবুও কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না। একটা কথায় যেন ভয়ে বুকটা কেঁপে উঠে ফারহার। মায়ের কথায় বুকটা ধুকধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছেই শুনেছে বিয়ের পর স্বামী বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকভাবে বুঝানোর ট্রাই করে তাকে, কতভাবে কথা বলে তাদের স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবার
একবারের জন্য ফিরে তাকায়নি। পুরোটা সময় আইরিন থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে অনেক, সারা ঘর জুড়ে কোলাহল, বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্য চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা, মাহিনকে একটু চেনে, তাও বিয়ে হয়েছে নিজের স্বামী এটা ভেবে। বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তার সাথে, ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে হুটহাট হয়ে গেছে সব। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সেও রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই, একা একা বসে আছে সে। বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা, কিন্তু প্রায় ঘন্টাখানেক হতে চললো, এখনো মাহিনের খবর নেই। ভয়ে বুক ধুকধুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন, হাতে আইরিনের একটা ছবি। চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে তার। গতকাল রাতের ও দিনের বেলায় ভাইয়ের অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না ফারহার, তাই বিষয়টা জানতে ভাইয়ের রুমের দিকে আগাতে থাকে সে। রুমে এসে ফারদিনকে না দেখে ব্যালকনিতে আসে সে, দেখে ফারদিন হাতে কাগজ আকৃতির কিছু নিয়ে ফ্লোরে বসে আছে। ফারহা এগিয়ে গিয়ে তার কাছে বসলো, ছবিটা হাতে নিতেই চমকে উঠল সে। ফারদিনের দিকে অদ্ভুত চাহনি দিয়ে বলল, কারণটা তাহলে এটা ছিল ভাইয়া? তাহলে আগে কেন কাউকে কিছু বলনি? ফারদিন এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর। বন্ধুর বোন দেখে মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। আবরার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কিলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবি নাকি? সাথী মুখ দিয়ে চসূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো? মুখ ফুসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখে মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জিভে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইস রে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিল লুকিয়ে আলোচনা, সেটার সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পরে থেকেই আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আবরারও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আবরার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই। বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তাভাবনা হাওয়ায় উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল, এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বললেও অন্তত আমায় বলতো তুমি, যা হওয়ার তা পরে দেখা যেত। কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছো? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক, আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় 3 জন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, হ্যাঁ তুমি, আবরার ভাই আর সোহেল ভাই, কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাই নাকি চড়ও মেরেছিল তাকে। ফারদিন বলল, হ্যাঁ, কিন্তু আবরা সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তাকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারিনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরা সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল, আর বলেছিল বন্ধুর বোন মানে তোরও বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস, কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরো যা তা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকায় ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগলো, সেদিনই আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম, তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন 2 ভাই। হালকা ভয়েই যেমন ফারহার বুকের ভেতর টিপ টিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আবরারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিত আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংস গুলো একটা একটা করে চাপা দেওয়া শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব করুণ গলায় বলল, কথাগুলো কাউকে বলবি না প্লিজ, কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আইরিনের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যাক। সে সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো, আর এইদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন। চারপাশের কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে, আর এদিকে ভয়ে বুকটা ধুকধুক করছে আইরিনের। এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে। সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে, তাই তো ছবি দেখে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা, তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের ক্যারিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা। চাকরির সুবাদে 6 মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে। এই তো 10-12 দিন পরই ফ্লাইট, তাই তাড়াহুড়ো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি। রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় সে। আইরিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাতঘড়ি খুলতে খুলতে বলল, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনেন।
বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম বিষয়টা কিন্তু এমন নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমিও সব মানিয়ে নিব। এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়ো করে হয়ে গেল। বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব, এমনটাও করব না আমি। আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না। কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি দেখে এখন বলছি। এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো, বাট বাবা মা এটা কখনোই মেনে নিবে না। তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন? আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন, ওটা নিয়ে ভাববেন না। বলেই একটা ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন। এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাথাটা ভনভন করতে শুরু করলো তার। প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষা ছিল না সে। কত কিছুই তো ভেবে রেখেছিল সে। বিয়েটা হবে, এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই 10-12 দিনেই। তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের। গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন। কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তৈরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষাটা। হুট করে একদিন একাকার সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন। সেই আনন্দে মনাকাশের তারাগুলো মিটমিট করে জ্বলতে থাকবে তার। বাট আজ সব স্বপ্নই যেন দীর্ঘশ্বাসে পরিণত হয়ে গেল। আজ আর ঘুম আসছে না ফারহার। ফারদিনের কথাগুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে। দুটোই মিলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে, কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আবরারকে কেন জড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আজই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে, আজই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে কেন? কিসের এত ভয়?